নমস্কার, মায়া সরকার একাডেমি অফ স্ট্রাকচার। আজকের বলেইছিলাম যে লাইফ প্রবলেম নিয়ে আমরা কিছু আলোচনা করব। আজকের সকালবেলার সমস্যা যেটা পেয়েছি সেটাকে নিয়ে এক্সপ্লেন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটাই ফার্স্ট চ্যাপ্টার যেটা শুরু করেছিলাম যে ডিজাইন মেথড নিয়ে, তার মধ্যেই আর কি থাকবে এবং সহজভাবে বোঝাবার চেষ্টা করব। আর যারা স্ট্রাকচার নিয়ে ভবিষ্যতে কিছু করার চেষ্টা করছো বা করবে ভাবছো, আমার মনে হয় তাদের কাছে এই ভিডিওগুলো কিন্তু খুব মোটিভেটেড হবে। এবং আমরা যখন স্ট্রাকচার নিয়ে পড়েছি তখন অনেক বই ঘাঁটতে হয়, অনেক ম্যাথামেটিক্স করতে হয়। একটা গাইডলাইন থাকলে সুবিধা হয়। বড় বড় ইকুয়েশান তো ইউটিউবে এভাবে দেখানো সম্ভব নয়। সম্ভব করতে গেলে আমায় তাহলে একটা ডিজিটাল বোর্ড দরকার। তো সেগুলো পরবর্তীকালে চিন্তাভাবনার স্তরে আছে। আজকে যেটা সমস্যা, যেটা মোস্ট অফ দ্য সাইটে যখন আমরা যাই তো এই প্রবলেমগুলো আমরা দেখি। সেটার আজকের যে প্রবলেমটা ফেস করলাম, যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংকে না জানিয়েই অনেক সময় ফাউন্ডেশন যখন হচ্ছে, মাটি কাটতে গেলে অনেক কিছুর সমস্যার সম্মুখীন হয়। পুরনো পিট বেরিয়ে গেল, পুরনো ফাউন্ডেশন বেরিয়ে গেল, বা আগের যে ফাউন্ডেশনটা বসিয়েছে সেটা বসাবার সময় যদি ঠিকঠাক না হয় তো কলম ফুটিংয়ের সেন্টারে বসে না। কলম ফুটিংয়ের সেন্টারে, আইসোলেটেড ফুটিংয়ের সেন্টারে অনেক ক্ষেত্রেই বসে না। কেন? স্পেস পাওয়া যায় না। যদি আমরা সেগুলোকে র্যাফট করে দিই তো অবশ্যই এতটা খরচা হয়ে যায়। ডেভেলপাররা এমনিতেই লোহা যদি 50D কলমের মধ্যে ঢোকাতে বলি তাতেই তাদের বুক ধকপক করে। তো এই বিষয়গুলোকে কাটাবার জন্যই, কেন এগুলো, কী জন্য এগুলো, অবশ্যই যারা রিয়েল এস্টেটে থাকতে চান এবং রিয়েল এস্টেটে একটা ব্র্যান্ডিং তৈরি করতে চান, এই ভিডিওগুলো অনলি ফর তাদের জন্য। এটা পার সার্কাসের ওই প্রমোটারগুলোর জন্য নয় যারা 8-এর লোহা দিয়েও ফাউন্ডেশন বানিয়ে দিচ্ছে বা 10-এর লোহা দিয়ে কলম খাড়া করে দিচ্ছে। তো এগুলো তাদের জন্য নয়। এবং পার সার্কাস বা এইসব জায়গায় যারা এইসব কাজগুলো করে, এরকম একটা দুটো ডিজাইন করেছিলাম, আবার নাম উইথড্র করে নিয়েছি। আগামীকাল আরেকজনের নাম উইথড্র করব, সেটা হচ্ছে আমাদের বাগবাজারে একটা সাইটে, সেখান থেকেও নাম উইথড্র করব। কেন? এরা ডিজাইনটাকে নিয়ে একটা ছেলে খেলার স্তরে যায় এবং পাকামি মারে। তো আজকের যে পাকামি সেটা আপনাদের একটু এক্সপ্লেন করি। তবে ভুল করে ফেলেছে বা যেভাবেই করে ফেলেছে সেই প্রজেক্টের নাম বলতে পারছি না, কিন্তু এগুলো প্রত্যেকটা সাইডেই এরকম কিছু পাকামি মিস্ত্রিরা করেন। এবং তার ফলে যেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচার আমি কালকে যে এক্সপ্লেন করেছিলাম, যে আমি একটা ডিজাইন যখন করব বা স্ট্রাকচারালের মেন প্রিন্সিপাল যারা স্ট্রাকচার ডিজাইনেটেড, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ার, হোয়াট এভার এমনি, যে যারা বিল্ডিংটাকে আমি তুলছো, একটা বিল্ডিং কেন যে কোনো স্ট্রাকচার আমি যখন তুলছো, লিমিট স্টেটে আমি আলোচনা করেছিলাম। লিমিট স্টেটটা কী সেটা বলিনি। তো সেখানে ডিজাইন লিমিটটা ছেড়েই দিলাম। ডিজাইনের একটা জিনিস সবসময়, এটা গীতার মতো একদম মনের মধ্যে রাখতে হবে। একটা হচ্ছে ডিজাইন অফ কোল্যাপস অ্যান্ড ডিজাইন অফ দ্য সার্ভিসেবিলিটি। এই দুটোকে মাথায় রাখতে হবে। আর যদি সোজা বাংলায় যারা নন টেকনিক্যাল মানুষ, তাদের বুঝতে হবে যে বাড়িটার ডিজাইন এমন হবে যে করার সাথে যাতে ধসে না পড়ে। সুতরাং ডিজাইন অফ কোল্যাপস, সমস্ত এক্সপেক্টেড লোড নিয়ে আমাকে এই ডিজাইনটাকে করতে হবে। পার সার্কাসে আমাকে একজন বলেছিল যে আপনি ওই যখন এইসব কথা আলোচনা হয় যে কেন এটা দিতে হবে, আর্থকুয়েক হলে কী হতে পারে, উইন্ড প্রেশার এলে কী হতে পারে, আমায় বলেছিল আরে দাদা, আর্থকুয়েক হলে তো বাড়ি এমনিই ভেঙে পড়বে, কে আপনাকে ধরতে যাচ্ছে, আপনি বলবেন যে এটা ডিজাস্টার হয়েছে। তো ঘটনাটা এখানেতেই এরকম। এবং আপনাদের বলে বেড়াচ্ছি, এখন যেটা কলকাতা কর্পোরেশনের যে অবস্থা হয়ে গেছে, যার এই গতকালই ডিজি বিল্ডিংয়ের সাথে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার মার্চ মাসে যখন লাইসেন্স রিনিউ করবে, যে অনেকে আছে ইউনিভার্সিটিটাই নেই, ঠিক আছে, বা যে ডিপ্লোমা কলেজ থেকে পাশ করেছে সেই কলেজটারই কোনো পাত্তা নেই।
কোনো এক সময় 1 বছর বা 2 বছরের জন্য খুলেছিল এসব, তারা কি করছে, ওই সার্টিফিকেটগুলো জালি হয়েছে প্রচুর। এবং কলকাতা কর্পোরেশনের নথিভুক্ত এরকম অনেক LBS, অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, টোটাল জিনিসটাই জালির উপর দাঁড়িয়ে। তাদের যদি সার্টিফিকেট দেখাতে বলে তো দেখাতে পারবে না। যেমন 2018-তে কারফর্মা এটা চালু করেছিলেন, তাতে অনেকে কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু কলকাতা কর্পোরেশনে অনেক কিছুই হয়, আবার অনেক নতুন ঢুকেওছে। যাদের সার্টিফিকেটটা যেটা যদি দেখাতে বললে সার্টিফিকেট দেখাতে পারবে না। তো যাই হোক, সেটা হচ্ছে পরের ইস্যু। কে কতটা জানে, কে কতটা জানে না, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে জেনে বুঝে কাজটা করা। না হলে কি হয়, যে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কলমেতে 50D ল্যাব দিচ্ছে, কেন দিচ্ছে? কলম বিম জাংশনেতে, বিম জাংশনেতে স্টিফনেস বাড়াবার জন্য অনেক ক্ষেত্রে বিমের একদম বিম অ্যান্ড কলম জাংশনেতে স্টিরাপে 8-এর লোহার জায়গায় 10-এর লোহা হয়তো কিছুটা ক্ষেত্রে ইউজ করতে হচ্ছে। এইগুলো দেখে যে সমস্ত মিস্ত্রিরা অন্য স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাছে কাজ করে এসেছে, তারা বলছে, রে বাবা আপনি তো অনেক বেশি লোহা দিচ্ছেন, কেন এগুলো দিচ্ছেন? এই কেনর উত্তরটাকে বোঝানোর জন্যই এই মাই সরকার একাডেমি অফ দ্য স্ট্রাকচার। এখন এই ঘটনাগুলো এখানে হয়েছে, ওই যারা দেখবেন অনেক আর্কিটেক্টের আছে, এখানেও এখন প্র্যাকটিস হচ্ছে, আমি বলতে চাই না, সেখানে বিল্ডিংটা উঠছে, বিল্ডিং ওঠাটার দায়িত্বে থাকবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যেটা কলকাতা কর্পোরেশন বারবার বলছে, আমাদের মেয়র কলকাতাও বারবার বলছেন। আর্কিটেক্টের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পলি ডিজাইন করা বিল্ডিংটার, আপনার স্পেসটা ডিজাইন করবে। বাট দ্য ইঞ্জিনিয়ারিং সুপারভিশনটা থাকবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে, যেটা কলকাতা কর্পোরেশন আইনে, সারা পৃথিবীর আইনে বলা আছে, ভারতবর্ষের সব জায়গায় বলা আছে। আর্কিটেক্ট ভিজিট করবেন যে তিনি যা ডিজাইন অ্যাসপেক্ট দিয়েছে অ্যাস্থেটিক্যালি এবং ফাংশনালি, যে ডিজাইনটা তৈরি করেছেন, শুধু সেটা দেখবেন যে সেখানে কোনো স্ট্রাকচারাল এলিমেন্টের সাথে হিট করছে কি না। প্লাম্বিং লাইনটা যখন লাগবেন তাকে বুঝতে হবে যে স্পেস, যে প্লাম্বিংয়ের পাইপগুলো ঠিক বেরোবার জায়গাগুলো আছেন কিনা। ফায়ারের পাইপগুলো এমনভাবে তাকে ডিজাইন করে দিতে হবে যে স্ট্রাকচারালের সাথে কোয়েনসাইড না করে, স্ট্রাকচারকে পাঞ্চ করে যেন চলে না যায়। বা স্ট্রাকচার যখন আমি করব সেই জায়গাতে আমরা স্লিপসগুলোকে রাখবো, সেই পয়েন্টগুলোতে স্লিপসগুলোকে রাখবো যে পয়েন্টগুলো থেকে গেলে স্ট্রাকচারটা ক্ষতি হবে না। বা ইলেকট্রিক্যাল পাইপটা আমি এমনভাবে টানবো যেখানেতে আমার একটা বিমের মধ্যে দিয়ে গোছা গোছা পাইপ চলে গেল, গিয়ে সেটা ক্ষতি যেন না হয়। তো আজকের সকালের ঘটনা যেটা, হট করে দেখি ফাউন্ডেশনটাকে 1800x1800 একটা ফাউন্ডেশন, সেখানে হয়ে গেছে সেটা 1300x1800। আমি জিজ্ঞেস করলাম যে ভাই তুমি জালি পর্যন্ত কেটে বসিয়ে দিয়েছ, আমি এসেছি বলে তাই ধরাটা পড়লো, যদি আমি না আসতাম ওই অবস্থাতেই জিনিসটা কিন্তু ঢালা হয়ে যেত। এবং একটা ধরুন আমার এখন এই মুহূর্তে ধরুন 15খানা সাইট চলছে, বিভিন্ন এক একটা সাইট এক একটা স্টেজে আছে। তো এটা আমি স্পেশালি যেটা চেষ্টা করি প্রত্যেকটা সাইট নিজে ভিজিট করতে, এবং প্রত্যেকটা সাইডের আমার একটা লগবুক থাকে যে আজকে এই কাজটা করেছে, তার মানে এক্সপেক্টেড এই 2 দিনের মধ্যে ওই কাজটা করে ফেলবে। তো সেই কারণে আমাদের গাড়ি এবং বাইক দুটোই আমাদের অ্যাভেলেবেল আছে। অন্তত 1 ঘন্টা আগেও যদি কেউ জানায় যে সকালবেলা পিরিয়ডটা আমরা টোটালি রেখে দিই, যে আমার একটা টিম থাকে কলকাতা কর্পোরেশনের ফাইল মুভমেন্টের ক্ষেত্রে, আর আমি এবং আমার সাথে আরেকজন, তারা শুধু থাকে সাইট সুপারভিশন করার জন্য সাইটগুলো। এবং আমরা ডিজাইনটা মোটামুটি কাজগুলো ধরি সন্ধ্যে 6টা থেকে এই রাত 11টা অবধি আমাদের ডিজাইন, আর্কিটেকচার এবং স্ট্রাকচার প্যারাল একই হাউসে আন্ডার দ্য রুফ আমরা কাজ করি। এতে সুবিধে যেটা হয় যে একটা বিল্ডিংয়ের যখন আমি ডিজাইন করতে যাচ্ছি, তো এমন হয় যে বিল্ডিংয়ের সামান্য কিছু চেঞ্জ করে দিলে তার স্ট্রাকচারটা অনেকটা ইকোনমিক্যালি হয়। তো আমরা চেষ্টা করি স্ট্রাকচারকে ইকোনমি করা, যাতে যে ডেভেলপার মানে তিনি কোয়ালিটি মেনটেন করেও, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করেও তিনি যাতে কস্ট এফেক্টিভ একটা স্ট্রাকচার তৈরি করতে পারে। এবং সেইটার ক্ষেত্রেই আর বারবার আমরা সাইট ভিজিট করি, কেন যদি কোয়ালিটি কাজ আমরা করতে পারি তাহলে কিন্তু স্ট্রাকচারের লোহাও অনেক কম লাগবে। আমি 12 লোহা দিয়েও G+4 তুলে দেওয়া সম্ভব হয় যদি সে কংক্রিটিংটা খুব সুন্দর করে। তো সেইগুলো হচ্ছে ডিজাইন প্যারামিটার। তো আজকে যেটা হচ্ছে ফাউন্ডেশনটা কমিয়ে দিল, তা আমার সাথে এসে বলে আচ্ছা কমিয়ে দিলাম 300, তা প্রথমে কী হতে পারে, এবং সাইডে দাঁড়িয়ে এত কিছু
বলা সম্ভব নয়। তাকে বলেছিলাম যে তুমি ইউটিউবটা ফলো করো, এবং সেখান থেকেই আমি এটাকে বোঝাবার চেষ্টা করব। এবং আমার যারা ক্লায়েন্ট বা যারা মেশনারিজ কাজ করছো বা লেবারার, আজকে সে লেবার হতে পারে, কিন্তু তার কনসেপ্টটা থাকলে সে কাল কে বলতে পারে সে কন্ট্রাক্টর হতে পারবে না। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি কন্ট্রাক্টর হয়েছে, একটা বিজনেস হাউসের মালিক হয়ে গেছে। আমি সেই নামগুলো পরবর্তীকালে বলবো। তো আজকের যে ঘটনাটা, আমি ফাউন্ডেশনটা 1800 থেকে একটা সাইড আমি 1300 করে দিলাম, 1800 থেকে 500 আমি কমিয়ে দিলাম। এবার আমি যখন বলছি আচ্ছা ঠিক আছে আমি ডবল জালি করে দিচ্ছি ফাউন্ডেশনে, তো ডবল জালি করে দিলে কি সমস্যার সমাধান হয়ে যায়? না। কেন? একটা ফাউন্ডেশন জিনিসটা আমাদের কি হচ্ছে, লোড ট্রান্সফর্ম যেটা করছে, লোডটা যখন ডিস্ট্রিবিউট হচ্ছে তার মেকানিজমটা কি, আমাদের স্ল্যাবের লোডটা আমরা কি করি যে বিমের ওপর ট্রান্সফার করি, একদম গোদা বাংলায় গোদা কনসেপ্ট। বিম কি করছে, আমাদের লোডটাকে কলমেতে ট্রান্সফার করছে, এবং কলম সেটাকে করছে ফাউন্ডেশনেতে ট্রান্সফার করছে। সো দ্যাট ইজ দ্য মেকানিজম। কিন্তু এই লোডগুলোর মধ্যে দুটো আমরা এই লোডিং প্যাটার্নটাকে আমরা ডিজাইনের ক্ষেত্রেও দুরকম ডিজাইন অ্যাডপ্ট করি বিল্ডিংয়ের স্ট্রাকচার অনুযায়ী। একটা হচ্ছে স্ট্যাটিক লোড, আর একটা হচ্ছে ডাইনামিক লোড। সো এই যে লোডগুলোর কনসেপ্টগুলো নিয়ে আমরা কাজগুলো করি, এটা একটা প্রবাবিলিটির ওপর দাঁড়িয়ে যে ম্যাক্সিমাম ওয়ার্কিং লোড আসতে পারে এই বিল্ডিংটার ওপর, সেটাকে সম্ভাবনার ওপর দাঁড়িয়ে একটা ডিজাইন হয়। যদি সেখানে আমার লোড গেজ করা বেশি হয়ে যায়, তাহলে স্ট্রাকচার যেটা ডিজাইন করা হচ্ছে সেটা ইকোনমিক্যাল হবে না। আবার যদি লোড অ্যাজাম্পশন যদি আমার কম হয়ে যায়, তো স্ট্রাকচারটা উইক হয়ে গেল। সুতরাং এই এক্সপিরিয়েন্সের ওপরে আমাদের কিন্তু ডিজাইন লোড ফ্যাক্টরটাকে অ্যাডপ্ট করতে হয়। দ্বিতীয় হচ্ছে কোন জায়গায় আমরা কাজ করছি। আমাকে কাজ করার আগে যিনি আমাদের অনেক ডেভেলপারের সাথে আমাদের ইন্টারাক্ট করতে হয়, অনেক মানুষের সাথে ইন্টারাক্ট করতে হয়, তার নেচারটা কী। তার অনেকে আছে ও আমি সব জানতাম, আমি করে নেবো, আমি দেখে নেবো, ঠিক আছে, ও মিস্ত্রি জানে, আমরা এত বছর কাজ করেছি। এই যে কনসেপ্টে যারা কাজ করে, সেক্ষেত্রে আমাদের স্পেশাল ফ্যাক্টর অফ সেফটি ধরেই আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, ভাইব্রেটার তো ঠিক আছে, আমরা তো হাতে খুঁচিয়ে কলম ঢেলেছি। এইগুলো পরবর্তীকালে আসবো যে কেন এগুলো ডিজাইন করতে গেলে আমাদের অসুবিধা হয়। যে প্রবাবিলিটি লোড ফ্যাক্টর যেটা আমরা ধরে ডিজাইন করি, আর তিনি যদি ওস্তাদি মারেন সাইডে গিয়ে যে আমার যে কংক্রিট আমি ধরলাম যে তার স্ট্রাকচারটাকে ইকোনমিক্যালি করব, আমি কংক্রিট যেটা কম্প্যাক্ট ডেন্স আমি একটা কংক্রিট করব, সো দ্যাট আমি যে স্টিল যেটা ইউজ করব, যদি আমি টাটার গেজ অনুযায়ী স্টিল ইউজ করতে পারি, আমি সেখানে ডিজাইন করে দেখা গেল 12-6টা লোহাতে আমার দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল সেই লোকটি পাকামো করছে, সেই লোকটি কংক্রিট ঠিকমতো করছে না, খাত খুঁচিয়ে করে দিচ্ছে, মিক্সিংয়ের কোনো ব্যাপার নেই, জলটা বেশি দিচ্ছে, যেটা নর্মালি করে, হাতে মাখছে, হাতে মাখার পর তার রেশিওরই কোনো মাপ থাকে না। প্রথমে স্টোন চিজ বিছিয়ে দিল, তার উপরে কিছু বালি দিয়ে দিল, তার উপরে কিছু সিমেন্ট দিয়ে দিলাম করে, যে মিক্সটা কী মিক্স এসে দাঁড়াবে সেটা স্বয়ং বিশ্বকর্মাও বলতে পারবে না, এবং এই কাজগুলো হয়েই যাচ্ছে। এবার এই কাজগুলোর জন্য আপনার যে স্টিল ইকোনমি করার কোনো দেখা না, আমি কংক্রিটের স্ট্রেংথ 25 পাবো কি 20 পাবো কি 19.5 পাবো কি 18 পাবো, এটাতে একটা বড় ফ্যাক্টর। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এর ভ্যালুটা, ইয়ং মডিউলাসের ভ্যালুটা কী হবে। কেন বিভিন্ন ব্যাচিংয়ের একটা খিচুড়ি মার্কার কংক্রিট ঢাললো, শুধু কংক্রিট স্ট্রাকচারটা দেখে শুধু মনে হলো কংক্রিট, তা তো নয়, ওর ভেতরে কী অবস্থা আছে কেউ জানে না, কতটা মিক্সিং কিছু নেই, তার ভয়েড কী অবস্থায় আছে। সুতরাং এত কিছু ক্যালকুলেশন করে আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। এখন মুশকিল যেটা হলো যে স্টিল দিলেই যে ইউ আর সেফ নট, একটা সার্টেন পার্সেন্টেজের উপর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড করতে বলেছে স্টিল দেওয়া যাবে না, সেটা একটা আলাদা ব্যাপার। আমি কলমের ক্ষেত্রে 4% ওপর স্টিল আমি দিতেই পারবো না, ঠিক আছে। কিন্তু আমাদের যে অ্যাডিশনাল সেফটিগুলো রাখতে হয়, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক করতে হবে। আপনি হাজার স্টিল দিয়েও বাড়িকে আপনি ভালো করতে পারবেন না যদি কংক্রিটিংটাই ঠিক না করেন। 1-2 বছরের মধ্যে চাবড়া খুলে খুলে চলে আসবে, ফাট চলে আসবে, বিমের গায়েতে ফাট এসে যাবে, মাইক্রো লেভেল ক্র্যাক চলে আসবে। তো আমি হট করে দেখি ফুটিংটাকে করে দিল, ফুটিংয়ের মেকানিজমটা আমি বোঝালাম। এখন এই ফুটিংয়ের মাধ্যমে আলটিমেটলি আমরা সয়েলের ওপর আমরা লোডটা
ট্রান্সফার করছে। এখন সয়েল ক্যারেক্টারটা হচ্ছে পিকুলিয়ার ক্যারেক্টার। একটা জমির 2 কাঠা জমিরই মাঝখানে সয়েল টেস্ট করে একটা ফিচার পাবেন, আবার ঠিক 1 হাত দূরেও যদি আপনি একটা সয়েলের বোর করেন দেখবেন সেখানকার ফিচার একটা আলাদা আছে। এবারে সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি সেগুলো, যে এখানকার ছোট বাড়ির ক্ষেত্রে আমি তো তবু 3 তলা কেন 2 তলা বাড়ি হলেও সয়েল টেস্ট করাই। এখন সয়েল টেস্ট এই যে আমরা করাই, অ্যাটলিস্ট এটা 2টো বোর যখন আমি করাই অন্তত সয়েলের ফিজিক্যালি তার লেয়ারটা আমরা বুঝতে পারি। এটা যে কোনো মানুষই যখন মাটি কাটবেন দেখবেন কালারের ওপরে দাঁড়িয়েই আপনি বুঝতে পারবেন যে লেয়ারটা বেলে মাটি না কালো দোআঁশ মাটি না ফিলিং ল্যান্ড, এই কনসেপ্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং একটা জায়গায় দেখতে পাবেন যে একটা শক্ত মাটি পেয়ে যাবেন। এটা কিন্তু যারা দীর্ঘদিন কাজ করছেন বা ডেভেলপার বলুন, মিস্ত্রি বলুন, ইঞ্জিনিয়ার বলুন, এটা কিন্তু আপনি বুঝে যেতে পারবেন এবং বুঝতে পারবো সেখানে ওয়াটার লেভেলটা কী আছে, ওয়াটার সিপেজ, ওয়াটার ফ্লোটা কোন দিক দিয়ে আসছে, একটা ধারণার মধ্যে আপনার আসতে পারে। সুতরাং আমি সয়েলটা এই কারণেই করি। আর সয়েল ঠিকমতো এক্সপেরিমেন্ট করে রেজাল্ট দিতে গেলে একটা আজকের দিনে দাঁড়িয়েও সয়েল টেস্ট মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা লাগে। সেটা ছোট ডেভেলপাররা সেটা পে করে না, তারা সবকটাতেই চায় যে আমি খরচা কমাবো কমাবো। এখনও পর্যন্ত এই যে যারা 10,000 12,000 টাকায় সয়েল টেস্ট করছে, ম্যাক্সিমাম জায়গায় এটা হয় টেবিল রিপোর্ট। মাটিটা নেয়, মাটিটা নিয়ে একটা জায়গায় ফেলে দেয়, গিয়ে কম্পিউটারেই সব চার্ট বানানো থাকে, সেখানেই করে। এবারে প্র্যাকটিক্যাল পয়েন্ট হচ্ছে যে তবুও আমি দোতলা বাড়িতে সয়েলটা করি। যেটা করি যে আমি ওখান থেকে সয়েল কালেক্ট করে নিয়ে সি অ্যান্ড ফাই ভ্যালু, এটা পরে আপনাদের বলবো, সি আর ফাই কোয়েশনটা আমরা বার করে আমি একটা বিয়ারিং ক্যাপাসিটি আমার মতো করে ছোটো বিল্ডিংয়ের ক্ষেত্রে বার করে নিতে পারি। কেন এই 10-15 হাজার টাকায়, 12,000 টাকায়, 10,000 টাকায় যে সয়েল হয় এগুলো আর দ্য টেবিল রিপোর্ট। অনলি শুধু এই বোরিং, একটা বোরিং করতেই 19 মিটার 20 মিটার বোরিং করতেই আপনার 6-7 হাজার 8 হাজার টাকা লেবার নিয়ে কস্টিং আছে। আর তার মানে সয়েল এক্সপার্ট সেখানে সই করবে, তাহলে সব মিলিয়ে 12,000 টাকায় কখনো হয় না। একটা লোক জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আপনি এক্সপেক্ট করতে পারেন না সে সব জ্ঞান আপনাকে দেবে আর 2,000 টাকা আপনাকে নেবে, এটা হতে পারে না। সুতরাং এটা সয়েলের কোনো হয়ই না কোনো জায়গাতেই। যেগুলো ছোটো জায়গা, বড় জায়গাতে আমরা যেগুলো সত্যি ভালো প্রজেক্ট ক্লায়েন্ট পে করতে রাজি থাকে সেখানে মিনিমাম 25 থেকে 30 হাজার টাকার নিচে আপনি 2টো বোর করতে পারবেন না। কারণ ওখানে সয়েল কালেকশানের মেথডটাই আলাদা। সয়েল যখন তুলে সেটাকে যখন টিউবের মধ্যে ভরবে সেটা মোম দিয়ে সিল হবে যাতে আমার ওয়াটারটার ইভাপোরেশনটা যাতে না হয়, ঠিক আছে। তো তারপর সেখানে অ্যানালাইসিস করতেই লাগবে 4 থেকে 5 দিন, এবং সেখানে গ্রেডিয়েশনটা সয়েলের যে কোন লেয়ারেতে তার গ্রেডিয়েশন কী আছে, সেখানকার স্পেসিফিক এফেক্টিভ ট্রেস, তার বিয়ারিং ক্যাপাসিটি, সমস্ত কিছু কাজ করে তবে কিন্তু একটা সয়েলের টেস্ট হয়। যাই হোক, সেগুলো তো পরের বিষয়, আমি পরবর্তীকালে এটা সয়েল এক্সপার্টদের বিষয়, আমি সয়েলে অত ডেপথে যাব না। আমার হচ্ছে মাটির ওপরের কাজ, স্ট্রাকচার নিয়ে। তো আমি যে বিষয়টা বলতে গেছিলাম, তো সয়েল নিয়ে কেন বললাম এত কিছু, সয়েলের ক্যারেক্টারই পিকুলিয়ার। তো আমরা একটা ওভারঅল দেখে নিই যে সয়েলটা এরকম আছে, যেখানে ব্ল্যাক কটন সয়েল আছে কি না। বেশিরভাগ জায়গায় কালো দোআঁশ মাটি। এটার একটা ভয়ঙ্কর দিক হচ্ছে যে যখন ওয়াটার অ্যাবজর্ব করবে প্রায় 20 থেকে 30% এ ফুলতে শুরু করবে, আবার যখন গ্রীষ্মকালে জল ছেড়ে দেবে এক্সপ্যান্ড করবে, আবার গ্রীষ্মকালে তখন সিঙ্কেজ করবে। এই যে এক্সপ্যান্ড অ্যান্ড সিঙ্কেজটা এত বেশি কম করে, তার ফলে ধরুন একটা ফাউন্ডেশন আপনার পড়লো এই ব্ল্যাক কটনের মতো একটা জমির মধ্যে, আর একটা পড়লো একদম বেলে মাটির উপরে। তো এইদের দুজনের ডিফ্লেকশনটা হবে অন্যরকম। তো এই যদি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট আপনার যদি হতে থাকে, এই ফাউন্ডেশনের ফুটিং নামলো 50 mm আর নেমে গেল 120 mm, তো এরকম ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট থাকলে আপনার বিল্ডিংয়েতে ক্র্যাক আসতে বাধ্য। এবং ম্যাক্সিমাম জায়গায় কলকাতা শহরেতে দেখবেন 2তলা বাড়ি 3তলা বাড়ি, ঠিক আছে, নতুন ফ্ল্যাট বাড়িতেও অনেক রকম দেখবেন মাইক্রো ক্র্যাকস আছে, কলমেতে ক্র্যাকস আছে। যদিও সব ক্র্যাকস ভয়ের নয়, ভয় পাওয়ার কিছু নয়, ঠিক আছে। অনেক সময় ওয়ার্কেবিলিটি বাজে থাকার জন্য ক্র্যাক আসে, এই ক্র্যাকগুলো কিন্তু অ্যাপিয়ার হয়। এবার আমি ফাউন্ডেশনের কি করলাম, ফাউন্ডেশনের আপনার আমি এরিয়াটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার ফলে আমার যেটা হবে
যে ফুটিং থেকে যখন আমি মাটিতে লোড ট্রান্সফার করলাম, ফাউন্ডেশনের ওপর লোড ইন্টেন্সিটিটা বেড়ে গেল। আমার যেটা 1800x1800, আমি এটাকে নিয়েছি, এটাকে দিয়ে এক্সপেরিমেন্টটা করাবো বলে, এটার উপরে আপনার কলমের লোড এই চারদিকে যতটা ডিস্ট্রিবিউট করবে, আমি যদি এটাকে কমিয়ে দিই, অর্থাৎ এই যে ইন্টেন্সিটি মাটিরকে দেবে, আর আমি যদি এই প্লেটটাকে কমিয়ে দিই, তো এ আরও বেশি দেবে। তার মানে বিয়ারিং ক্যাপাসিটির যে ফ্যাক্টর অফ সেফটি, যেটাকে আমরা ধরে কাজ করি, সেই ফ্যাক্টর অফ সেফটিতে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। এবার অনেকে সাইডে এই কথাটাও শোনা যায়, আরে সয়েলে তো 2.5 থেকে 3 গুণ ফ্যাক্টর অফ সেফটি থাকে। এখন এই ধরনের কনসেপ্ট নিয়ে অনেক ইঞ্জিনিয়ারও কাজ করে, এবং এইটা করতে গিয়েই পোস্তার ব্রিজটা কিন্তু ভেঙে পড়েছিল। আরে ফ্যাক্টর অফ সেফটি তো আমাদের বোল্টিংয়ে অনেক ধরা থাকে, 2 থেকে 2.5 গুণ, স্ট্রাকচারে তো অনেক ধরা থাকে, ও সব চলানো যাবে। এই কনসেপ্টটাই মানুষকে পতনের কারণ। 2.5 থেকে 3 গুণ আপনি ফ্যাক্টর অফ সেফটি হয়, সেটা আমরা ধরে রাখি, কিন্তু ধরে রাখা মানে এইটাই নয় সেই সেফটির মধ্যে এখনই আমরা ঢুকে যাব। কেন? আমি বারবার একটা কথাই বলছি, ডিজাইন অফ দ্য কোল্যাপস অ্যান্ড ডিজাইন অফ সার্ভিসেবিলিটি। বিল্ডিং যত বয়স হবে, ওর ধারণ ক্ষমতা আস্তে আস্তে করে কমতে শুরু করবে, তখন কিন্তু এই ফ্যাক্টর অফ সেফটিটাই যে 100 ইয়ার্সের টাইমস ফ্যাক্টর, যেটা এইটার রিজার্ভ থাকছে ফর দ্য 100 ইয়ার্সের জন্য। এছাড়াও আকস্মিক কোনো, ধরুন যে বললাম যে আমি একটা ফোর্স নিয়ে কাজ করছি, এক্সপেক্টেড ফোর্স নিয়ে কাজ করছি, করে আমি ডিজাইনটা করলাম, এই কাজ করতে গিয়ে কোনো জায়গায় ওয়ার্কেবিলিটি যদি খুব পুয়ার হয়ে যায়, বা আপনি স্টিল বা কংক্রিট প্রত্যেকটা স্টেজে মাপছেন না, অনেক 2 নম্বরের জিনিস সেখানে ইউজ হতে পারে। স্টিলটাও আপনার ঠিক মতো 500 নিউটন আপনি বলছেন সে লোড নেবে, দেখা গেল সে নিতে পারছে না, 415 কম নিতেই পারে, হতেই পারে, আপনি 6টা 16-র মধ্যে হয়তো 2টো 16 লোড নিতে পারছে না। এখন এই স্টিল তো আমরা দেখতে পাচ্ছি না সবসময়, অনেক ক্ষেত্রে স্টিলের ডাক্টিলিটি বা হার্ডনেসটা খুব বেশি থাকে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলোর জন্যই, এগুলোকে কাউন্টার করার জন্যই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড এই ফ্যাক্টর অফ সেফটিটাকে রিজার্ভ করে রেখেছে, এবং আমরা যারা ডিজাইন করি ওই ফ্যাক্টর অফ সেফটিটাকে ধরেই ডিজাইন করতে হয়। তাও ফুটিংয়ের ক্ষেত্রে কিন্তু অত ফ্যাক্টর অফ সেফটি আমরা ধরি না, ঠিক আছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে একটা বলে দেওয়া আছে যে ফুটিংয়ের জন্য, ডিজাইন করার জন্য কী কী লোড কম্বিনেশন ধরবে, ডেড লোড, লাইভ লোড, ডেড লোড লাইভ লোড, ডেড লোডের সাথে সিসমিক, ডেড লোডের সাথে লাইভ লোড, এগুলো পরবর্তীকালে আসবো ফর দ্য ডিজাইন কনসেপ্ট, যখন মানুষকেও জানাবো, এবং তার সাথে যারা নিউ ইঞ্জিনিয়ার, নিউ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, নিউ আর্কিটেক্ট, তাদেরও এই কনসেপ্টগুলো জানাবো, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। যে অনলি ফর যে যারা মানে ভালো কাজ করার ইচ্ছে আছে তাদের জন্য, এগুলো পার সার্কাসের যারা আছেন তাদের জন্য নয়। তো এবার এই ফাউন্ডেশনে আমি কমিয়ে দিলাম, সো দ্যাট ইন্টেন্সিটি আমার কমে গেল। এবারও বলছে আমি ডবল চালিত। আমি ওকে খুব সংক্ষেপে ওকে বুঝিয়েছিলাম যে ভাই, তুমি তোমার পায়ের গোড়ালিটাকে খুব শক্ত করলে, আর যে জায়গায় দাঁড়ালে সেটা কাদামাটি, তো গোড়ালিটাকে আমি যতই শক্ত করি না কেন, কাদামাটি হলো তো আমি ঢুকেই যাব ভেতরে। ঘটনাটা হলো সেইটাই, আমাকে তো কাদামাটির উপর দাঁড়াবার জন্য একটা আরও আমাকে প্লেটটাকে এমনভাবে বড় করতে হবে যাতে আমার পাটা ঢুকে না যায়, তাই না? তো এটাই হচ্ছে আসল গল্প। এবং উদাহরণ ওকে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, যে আমরা যখন এটা হচ্ছে গার্ডেন রিচ নয়, যেটা বাঘাযতীনের যে বিল্ডিংটা ভেঙে পড়লো পাকামো করে তুলতে গিয়ে, সেখানে দেখলাম স্ট্রাকচারটা এতটা মজবুত যে স্ট্রাকচারে কোনো টিল্টিং হয়নি, শুধু কলমের গোড়াগুলো পাকামো করে কেটে দিয়েছিল এবং জ্যাক দিয়ে তুলেছিল, তার ফলে কিন্তু বিল্ডিংটা টার্নিং হয়ে গেছিলো। আমি সেটাই ওকে বললাম যে কলমটা তো ঠিকই ছিল, বিল্ডিংটা টিল্টিং করেছে ডিউ টু দ্য সয়েল, ফাউন্ডেশন ডিজাইন হয়তো ঠিক ছিল না, ফাউন্ডেশনে এই ধরনের পাকামো মেরেছিল, আর এই মিস্ত্রিদের এই পাকামোর জন্যই এই জিনিসগুলো কিন্তু হয়। সেখানেও কি ফ্যাক্টর অফ সেফটি 2.5 গুণ মাটির ছিল না? তাহলে কোনো একটা রিজনের জন্য এই জিনিসটা আপনার হয়েছে। এবার এই ফাউন্ডেশনের যখন আমরা ডিজাইন কনসেপ্ট আমরা করি, আমাদের কি ডিজাইন করি, এই যে আমরা ডেপটা করি, অনেকে আছে মানে খুব পাকামো যে 450 বা 500, আমি যেটা ডিজাইন করি একটা ফাউন্ডেশনের
আইসোলেটেড ফুটিং, স্লোপ ডিজাইন হয়, অনেক কিছু ডিজাইন, বাট আমি স্লোপের দিকে যাই না, আমি ফ্ল্যাট ডিজাইন করি। ফ্ল্যাট ডিজাইনের সুবিধা হচ্ছে আপনি কংক্রিটিংটা ভালোভাবে করতে পারবেন, ভাইব্রেটরটা মারতে পারবেন, এবং ফ্ল্যাট ডিজাইনে আরও চেষ্টা করি পেডিস্টাল না দিয়ে যদি আমি ডিজাইনটাকে দাঁড় করাতে পারি, অত ফুটিংটা একটু মোটা হবে, বাট ইজ আ ভেরি এফেক্টিভ। কাজ করতে সুবিধে, কাস্টিং করতে সুবিধে। আর স্লোপ হলে কী হয়, স্লোপে ভাইব্রেটর মারা যায় না, সেভাবে শাটারিং করা যায় না, জিনিসটা কম্প্যাক্ট হয় না, হানিকম হয়। আর কিচ্ছু ওর মধ্যে কোনো কংক্রিট বাঁচা কমার কোনো গল্প নেই। আগে পুরোনো দিনের একটা ধ্যান ধারণা ছিল যে আমার এতটা এক্সেস কংক্রিট যাচ্ছে, এটাকে আমি বাঁচিয়ে দিচ্ছি, কিচ্ছু বাঁচে না। কোয়ালিটিতে হচ্ছে কম্প্রোমাইজ, কেন ওইভাবে প্র্যাকটিক্যালি ডিজাইন করা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করা সম্ভব নয়। সেই কারণে যারা নতুন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছেন না, আমি স্লোপ ডিজাইনটা শেখাইই না, শেখানোর কোনো গল্পই নেই। আমি হচ্ছে ফ্ল্যাট, নয় স্টেপ, নয় কম্বাইন, নয় র্যাফট, নয় স্ট্রিপ অর দ্য পাইল। সো এই ডিজাইনগুলোর মধ্যেই আমি থাকি। এবার দেখুন, আমি যে একটা ফাউন্ডেশনের ডিজাইন করছি, যখন ফাউন্ডেশনের ডিজাইনের থিকনেসটা আমি বার করি কী করে, এটা আমার 1800 বাই 1800 ধরুন একটা পকেট। আগে দেখতে হবে বেন্ডিং নেচারটা ওর কীভাবে, নেচার কী হয়, মানে মেঘবে কী হবে। ধরুন এটা সয়েলের ওপর আছে, প্লেট ফাউন্ডেশন, আপনার কলম এরকম জায়গায় আছে, এ যখন লোডটা দেবে, মাটি ওই ইকুয়ালি তার চারদিক থেকে লোডটা তুলে দেবে, নিউটনের থার্ড ল। তো যখন তুলে দেবে, এ দেখবেন এই মশারি ভাঁজ করার মতো জিনিসটা হয়, ঠিক আছে, ঠিক এইভাবে মালটা ঢোকার চেষ্টা করবে, তো তলার দিকে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং এই যে ভাঁজটা হচ্ছে, তাহলে এর ফলে এখানে একটা বেন্ডিং স্ট্রেস বা বেন্ডিং মোমেন্টের জন্য যে স্ট্রেস আছে, সেই স্ট্রেসটা জেনারেট করবে। সেই স্ট্রেসটা কংক্রিটের কতটা থিকনেস হলে তবে এটা স্ট্রেসটাকে নিতে পারবে, এই বেন্ডিং স্ট্রেসটাকে, সেটার একটা অঙ্ক আছে। সেগুলো পরবর্তী যখন স্ট্রাকচারে এগোবো আস্তে আস্তে করে বলবো। সেটা থেকে আমরা এর থিকনেসটা বার করি। আর এই থিকনেসটা যে আরও দুটো প্যারামিটার দিয়ে আমরা চেক করি। কী প্যারামিটার দিয়ে চেক করব? একটা হচ্ছে যে একটা হয়তো ওই বেন্ডিংয়ের জন্য, ওই স্ট্রেসটার জন্য একটা থিকনেস দিলাম, কিন্তু কলমের যখন এক্সেসিভ লোড হয়, ও চেষ্টা করবে এই পেপারটাকে যেমন ফুঁড়ে চলে যাওয়ার, এরকম। দ্যাট ইজ কল দ্য পাঞ্চ। আমরা বলি পাঞ্চিং শেয়ার, মানে এত প্রেশার থাকে, ঠিক আছে, ও হয়তো মোমেন্টে কিছু গেল না, কিন্তু পাঞ্চ করে ঢুকে গেল, এই যে পাঞ্চ করে ঢুকে গেল। এই যে পাঞ্চিংটাকে আটকাবার জন্য আমার আর একটা ডেপ দরকার। সেই ডেপটা যেটা বেশি হবে, অর্থাৎ এই ফাউন্ডেশন আইদার পাঞ্চিংয়ে ফেল করবে অর দ্য বিয়ারিংয়ে ফেল করবে। তো পাঞ্চিংয়ে যখন আমার ফেল করব, সেটাকে শেয়ারটার ক্যালকুলেশনটা কি না, ওই যে পেরিফেরি পাঞ্চিংটা হয়, যেটা এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে, আপনি যে থিকনেসটা ঠিক করেছেন যে আপনি দেবেন, সেটা যেটাকে আপনি ট্রায়াল অ্যান্ড এরার করে করে টেস্ট করছেন, যে শেয়ার, এতে পাঞ্চিং শেয়ার মানে হচ্ছে জাস্ট একটা বডি, এই একটা বডি, এই দিক দিয়েও প্রেশার, এদিক দিয়েও প্রেশার, মানে আপনি এদিক দিয়ে ওকে যদি ধরুন এইভাবে আছে, আপনি এখান দিয়ে লোডটা দিচ্ছেন, ঠিক আছে, এই কাগজটা ততক্ষণই ডিফ্লেকশান হবে না যে ইকুয়াল লোড ও দিতে থাকবে। ফার্স্ট ও ডিফ্লেকশান হতে শুরু করবে, তারপর এখানে একটা টান পড়বে, আস্তে আস্তে ছিঁড়ে যাওয়াটাকে বলা হয় শেয়ার। এই যে এইভাবে ছিঁড়বে, দেখুন এই যে ছিঁড়ে যাচ্ছে, এটাকে শেয়ার, দুটো থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটাকে আমি যখন টানছি, টিয়ার করছি, টানছি, তখন এটা হচ্ছে শেয়ার। আর বেন্ডিংয়ের জন্য, মানে মোচড়ের জন্য যেটা ভাঙে, সেটা হচ্ছে এটা আস্তে আস্তে খুলে যাবে। মানে হাত দুটোকে যদি আমি এইভাবে টুইস্ট করি, একটা হচ্ছে হাত দুটোকে এইভাবে করছি, এটা শেয়ার। আর এটাকে যদি আমি এইভাবে যদি ঘোড়াই হাত দুটো, তার ফলে দেখুন মাথাটা ফাঁক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বেন্ডিং। এই নেচারই চলে আমাদের ফাউন্ডেশনেতে, বিম বলুন, যে কোনো স্ট্রাকচারাল এলিমেন্ট। আমি আরও ডিটেলসে আসবো, এটার একটা মডেল বানিয়ে আরও বেটার বোঝানো পারবো যারা সেটা শুনছে। তো এই যে পাঞ্চিং যাতে হয়ে না যায়, তার জন্য আমার থিকনেসটা দরকার। এই থিকনেসটার কীভাবে করব না, শেয়ার কংক্রিট নিজস্ব এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে এ জেনারেলি ডি বাই 2-তে আসে। মানে আমরা যতটা ওর ডেপথ, সেই ডেপথ হরিজেন্টালিতে যদি আমি নিয়ে নিই সারফেসে, তার যে সার্কেলটা আমি যদি একটা স্কোয়ার যদি আঁকি, ওই অংশটাই পাঞ্চ হয়ে যেতে পারে, আইদার ডি অর দ্য ডি বাই 2। সুতরাং এই যে
গল্পটা আছে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে জিনিসটা শেয়ারটাকে ম্যাক্সিমাম হয়, এই পোস্টার এই জায়গাটা হয়তো আপনারা ডিজাইন ক্যালকুলেশনে নন টেকনিক্যাল যারা আছেন অনেকেই বুঝতে পারলেন না, বাট যারা নতুন স্ট্রাকচারে শো ডিপ্লোমা করে সাইটস অনেকে, যারা আমি আসবো এগুলো ডিটেলস দিয়ে, আমি এটা বোঝাবার জন্য বললাম। শুধু এইটুকুনি মাথায় নিয়ে না, একটা পাঞ্চিং হয়ে যায়, সেই পাঞ্চিংটাকে আটকাবার জন্য আমাকে একটা ডেপ দিতে হয়। একটা ডেপথ হচ্ছে মোচড়, অর্থাৎ ও দেখালাম যে ব্লোড দিল এইভাবে ভাঁজ হতে থাকছে, একটা বেন্ড হওয়ার চেষ্টা করছে, তার সেটা যাতে রেজিস্ট করতে পারে তার জন্য আমার ডেপথটা দরকার। আর একটা হচ্ছে হাতটা ফুঁড়ে চলে যাচ্ছে, দুটো হয়তো বেন্ডিংটা নিয়ে নিল কিন্তু ফুঁড়ে চলে গেল, সেটা হচ্ছে শেয়ার, তার জন্য ডেপথ দরকার, যেটা বেশি সেটাকে আমাদের দিতে হবে। সুতরাং এই যে ডবল জালি দেওয়ার যে গল্পটা বলছে তাতে হয়তো পাঞ্চিং শেয়ারটা রেস্ট করতে পারে, বাট বেন্ডিংটা নাও রেস্ট করতে পারে। দ্বিতীয় হচ্ছে ফাউন্ডেশনটা বডিলি বসে যেতে পারে। তো এই যে সাইডে অনেকে যে মিস্ত্রির বুদ্ধি পাকামো, ঠিক আছে, এই পাকামোটা না করলেই হয়। এই পাকামো ছোট্ট পাকামো হয়তো আমি দেখলাম না, ঠিক আছে, হয়তো আমি তারপর প্লিন্থ লেভেলে গিয়ে আমি সইও করে দিলাম তাদের উপর বিশ্বাস করে, কিন্তু এই যে অবিশ্বাসের মতো একটা কাণ্ড। আর বিশেষ করে ছোট বিল্ডিং যেগুলো, এখন তো আমরা 9 ছটাক 10 ছটাকেও 4 তলা তুলছি, এর ওভারটার্নিং হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি রাদার দ্যান একটা বড় বিল্ডিং হচ্ছে। এবার এই যে পাকামোটা যেই মারবে তাতে টিল্ট করা সম্ভব হয়ে যাবে। তো আজকে প্রায় 31 মিনিটের ভিডিও অনেকটাই বললাম ফর দ্য ডিজাইন ফ্যাক্টর। আমি কালকে ডিজাইন ফিলসফি নিয়ে আরও অনেক কিছু বলবো, বলার পর আমি চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার 2-তে চলে যাব, স্টিল নিয়ে বলতে শুরু করব। এই যে FE 500 FE 415 যেগুলো আপনারা কিনছেন, কেন কিনবেন, কী জন্য কিনবেন, তার যে ক্যারেক্টারিস্টিক এবং বইতে দেখাবার চেষ্টা করব বা গুগলসের কোন জায়গায় পাবেন বলে দেবো, তাকে এক্সপ্লেন করলে আপনারা বুঝতে পারবেন। গুড নাইট, জয় ভারত।